দেখো আমাদের ক্লজ চ্যাপ্টার চলছে, নাউন ক্লজ, তাই তো? নাউন ক্লজ চলছে। আমরা কি বলেছিলাম আমি আরেকবার একটু বলে দিই, এখানে একটা স্লাইড বানিয়ে যে স্লাইডটা ডিলিট করে দেবো। দেখো আমরা কি করছিলাম, ক্লজ চ্যাপ্টার আজকে শেষ হয়ে যাবে, নতুন একটা সেন্টেন্সের কিছু অংশ বলে দেবো। তো যেটা পড়ছিলাম যে ক্লজ কি সবকিছু বলেছি, আমি ক্লজের ভাগ করেছিলাম কি ভাগ, দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মেন ক্লজ আর একটা হচ্ছে আদার ক্লজ। আদার ক্লজের আবার দুটো ভাগ করেছিলাম, একটা হচ্ছে সাবঅর্ডিনেট আর একটা হচ্ছে কোঅর্ডিনেট। তো সাবঅর্ডিনেটের আবার আমি ভাগ করেছিলাম নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। এর মধ্যে আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, নাউন ক্লজ নিয়ে আলোচনা করছিলাম। তো এই যে দেখো নাউন ক্লজ, যে একটা বাক্যের সাবজেক্টের স্থানে যে ক্লজটা থাকবে সেটা নাউনেরই কাজ করবে, তাই এর নাম হবে নাউন ক্লজ। আচ্ছা, আরো অনেক কিছু বলেছি যে নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে ব্যবহার, তার উদাহরণ দিয়েছি। নাউন ক্লজ অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেটার উদাহরণ দিয়েছি। এই যে নাউন ক্লজ অ্যাজ অ্যান অবজেক্ট হবে, এটা এ অবজেক্ট বলেছিলাম, এটা অ্যান হবে কারণ ওটা ভাওয়েল। যে তো একটা বাক্যের অবজেক্টের স্থানে বসে নাউন বা প্রোনাউন, তাহলে যে ক্লজ অবজেক্টের স্থানে বসবে সে নাউন ক্লজই হবে, কারণ প্রোনাউন ক্লজ বলে কিছু হয় না। ক্লিয়ার? এটা দেখেছিলাম। 3 নম্বর দেখাবো আজকে, সি দিয়ে লেখাই আছে, হেডিং করাই আছে যে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজ ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যদি লিঙ্কিং ভার্বকে চিনে যাই মানে চিনে গেছি অলরেডি, ভার্ব চ্যাপ্টার হয়ে গেছে, তো লিঙ্কিং ভার্বের পরে যে ক্লজটা থাকে সেটা কিন্তু নাউন ক্লজের কাজ করে। অর্থাৎ এই ট্রিকগুলো জানলে আমরা নাউন ক্লজ চিনতে পারবো। তো চলো দেখাই কিভাবে নাউন ক্লজ কাজ করে লিঙ্কিং ভার্বের পরে। যেমন একটা উদাহরণ দিই, অন্য কালি, আচ্ছা ঠিক আছে। ইট ইজ হাউ উই সলভ, ইট ইজ হাউ উই সলভ হলো। তারপর আর একটা দেখো, দ্য রিজন ইজ হোয়াই দে আর নেটিভ, নেটিভ মানে স্বদেশী, হোয়াই দে আর নেটিভ, নেটিভ মানে স্বদেশী। তোমাকে এরকম দিয়ে দিল, ঠিক আছে? তো হাউ দিয়ে অ্যাডভার্ব ক্লজও হয়, তাই অনেকে এই তলায় এই যে ক্লজটা পেয়েছে হাউ দিয়ে শুরু, মানে কনজাংশন দিয়ে শুরু যে ক্লজটা, সেটা সাবঅর্ডিনেট। এবার সাবঅর্ডিনেটের মধ্যে আবার ভাগ আছে নাউন না মানে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। তো এটাকে অনেকে ভাববে হাউ দিয়ে শুরু, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব হয়, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই ভাববে অনেকে। কিন্তু না, সেইভাবে কিন্তু ক্লজ নির্ণয় করতে যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কি কি বলেছিলাম আমি ভার্বের চ্যাপ্টারে, যে সাবজেক্টের পর যদি কোনো লিঙ্কিং ভার্ব থাকে তারপরে এই দিকে আসে কে, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট 3 রকম হতে পারে। কমপ্লিমেন্টের জায়গায় নাউন থাকতে পারে, এই কমপ্লিমেন্টের জায়গায় তোমার অ্যাডজেক্টিভ থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, হ্যাঁ, আর অনেক কিছু বলেছিলাম। এক মিনিট। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এরকম ব্যাপার কমপ্লিমেন্ট, কিন্তু কখনোই কমপ্লিমেন্টের জায়গায় অ্যাডভার্ব থাকবে না, এটা কিন্তু মাথায় রেখে দিও। কি কি থাকে না থাকে আমরা ডিটেলে পড়েছি কিন্তু ভার্বের চ্যাপ্টারে, আমি এখন হালকা করে বললাম জাস্ট একটু। তো এই যে এইখানটায় রয়েছে দ্য ইট ইজ হাউ উই সলভ, তাহলে এটা ইজটা লিঙ্কিং ভার্বটা কি, লিঙ্কিং ভার্বটা হচ্ছে বি ভার্বের যে রূপগুলো মেন ভার্বের কাজ করলে তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। তো বি ভার্ব আরো কিছু লিঙ্কিং ভার্ব আমরা দেখেছি, যেমন টেস্ট, ফিল, এগুলো। তো সেটা নিয়ে তো বড় ক্লাস হয়েছে। তো বি ভার্বেরই একটা রূপ ইজ, এম, আর, এগুলো তো বি ভার্বেরই রূপ। তো বি ভার্বের যদি রূপ
এটা যখন মেন ভার্বের কাজ করে তখন আমরা বলি তাকে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে কখনো অ্যাডভার্ব থাকতে পারে না। তাহলে এটা অ্যাডভার্বের ক্লজ কি করে হলো? হলো না। তাহলে এটা সব বলবে নাউন ক্লজ। এটা হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে? এইভাবে নাউন ক্লজটাকে আমরা সহজেই চিনে নিতে পারবো। ঠিক এখানেও দেখো অ্যাম ইজ আর, এটা বি ভার্ব, বি ভার্বের বি ভার্বটা মেন ভার্বের কাজ করলে একে আমরা কি বলি? লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে তোমার যে ক্লজটা থাকছে এখান থেকে প্রোটাই ক্লজ, আগে দিন আমরা অনেক পরিচয় নিয়ে এটাকে কি করে দেবো? নাউন ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ আর নাউন ক্লজ নিয়ে অনেক রকম কনফিউশন অনেকেই থেকে যায়। আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের জায়গায় দেখবো এরকম হা উই দিয়ে হচ্ছে, কিন্তু তখন ও দেখবা এইখানটার লিঙ্কিং ভার্ব থাকবে না, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে তখন দেখবা এইখানটায় অ্যাকশন ভার্ব থাকবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কাহিনী। নেক্সট ক্লাসে অ্যাড হতে পারছে না বলছে কেন? আচ্ছা নেক্সট, তাহলে এটা হলো আর একটা নাউন ক্লজের পজিশন আছে, তো এটাকে ডি দিয়ে লিখবো। তাহলে লিখবো প্রিপজিশনের পরে, একদম কনফার্ম, এগুলো ট্রিক। প্রিপজিশনের পরে নাউন ক্লজ, নাউন বা নাউন ক্লজ, আমরা এটা প্রিপজিশন চ্যাপ্টারে পড়েছি। একটা ওয়ার্ড থাকলে তাকে নাউন বলবো, একের বেশি ওয়ার্ড যার মধ্যে ভার্ব থাকলে তাকে কি বলবো? নাউন ক্লজ বলবো। তো আমরা প্রিপজিশন চ্যাপ্টারে কি পড়েছি দেখবা, প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা আসে সেটা কি হয়? প্রিপজিশনাল অবজেক্ট। আর অবজেক্ট সবসময় কি হবে গো? নাউন বা প্রোনাউন। তার মানে বুঝে গেলাম প্রিপজিশনের পরে কি বসে? নাউন ক্লজ বসে। ঠিক আছে, আবারও বলছি, প্রিপজিশন চ্যাপ্টারে আমরা পড়েছি যে প্রিপজিশনের পর এইখানটায় যে ওয়ার্ডটা থাকে এটা হয় নাউন কিংবা প্রোনাউন। তার মানে প্রিপজিশনের পরে এখানে যদি আমি কোনো ক্লজ পাই তার নাম কি করে দেবো? নাউন ক্লজ। বুঝতে পারছো? চলো উদাহরণ দিই। দেখি তো স্বর্ণালীর সমস্যাটা কি। এক সেকেন্ড দাঁড়াও, আগের দিনও ক্লাসটা করতে পারিনি ও। ঠিক আছে, চলো উদাহরণ দেবো। ধরো আই এম শিওর অফ, অফ হু ইউ আর। হ্যালো। হ্যাঁ বলছো কিছু? হ্যাঁ স্যার, কে বলছি কি করাচ্ছেন? কে বলছো? স্বর্ণালী নাকি? কে বলছো? হ্যাঁ বলছি, বলুন। বলছি কি করাচ্ছেন বুঝতে পারছি না। ক্লজ চ্যাপ্টার চলছে আমাদের, আগের দিন হয়েছে, আজকে তো সেখান থেকে আবার চলছে। ওই লিঙ্কিং ভার্বের পর থেকে হচ্ছে? না না, লিঙ্কিং ভার্ব, হ্যাঁ 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 ঠিক। এই যে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ, এটা আমরা একটা উদাহরণ দিয়েছি। ঠিক আছে, দেখে নেবে তুমি প্রথম ক্লাস 10 মিনিট। তারপরে নাউন ক্লজেরই, হ্যাঁ নাউন ক্লজেরই ডি ডি নম্বর পোর্শন দেখো। আবার প্রিপজিশনের পরে যে ক্লজটা থাকবে সে নাউন ক্লজ হবে, এটাই হচ্ছে মূল বক্তব্য। তো দেখো অপশন, উদাহরণ দিচ্ছি, আই এম শিওর অফ হু ইউ আর। তাহলে আমরা প্রত্যেককেই জানি অফটা কি, অফটা হচ্ছে প্রিপজিশন, অফটা হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশনের পরে এই ক্লজটা আছে, তুমি একদম কনফার্ম, আর দেখার দরকার নেই কি মানে দিচ্ছে কি না দিচ্ছে, এটা হচ্ছে নাউন ক্লজ। ক্লিয়ার? খুব ইজি ছিল। আরেকটা উদাহরণ দেখো, আই উইল ডিপেন্ড অন হোয়াট ইউ উইল অ্যানাউন্স। তো তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে আন্ডারলাইন করা সেন্টেন্সটা কি ক্লজ, এই যে,
তো প্রথম কথা হচ্ছে এটা তো সাবঅর্ডিনেট ক্লজই বটে। তো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে তিনটে ভাগ আছে, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ক্লজ। তুমি কনফার্ম হয়ে গেলা অন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে থাকবে সে হবে তোমার নাউন ক্লজ। ক্লিয়ার? এটা নাউন ক্লজ, এটা নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ শেষ হলো। এবার আমরা পড়বো অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কি? এই একই ডেফিনিশন হবে যে যে ক্লজ, হ্যাঁ, নাউন বা প্রোনাউনের, আমরা কি বলি যখন কোনো ওয়ার্ড কি করে, এই ওয়ার্ডটা যখন কোনো নাউন বা প্রোনাউনের ব্যাপারে বলে তখন এই ওয়ার্ডটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। তো এক্ষেত্রে কি হবে, কোনো ক্লজ সে যখন কোনো নাউন বা প্রোনাউনের ব্যাপারে বলবে তখন এই ক্লজটার নাম কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? তাহলে সেটাই লিখবো, চলো লিখে নিই একটু। লিখবো যে ক্লজ কোনো সেন্টেন্সে বসে কোনো বাক্যে নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভের ন্যায় লিখবো, কোনো বাক্যে অ্যাডজেক্টিভের ন্যায় মানে অ্যাডজেক্টিভের মতো, অ্যাডজেক্টিভের ন্যায় অ্যাডজেক্টিভের মতো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ তার ব্যাপারে কিছু বলে, তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। হলো? চলো তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ এবার একটা চেনার কৌশল শিখিয়ে দিই, চেনার কৌশল। কৌশলটা হচ্ছে তোমার WH ওয়ার্ড, WH ওয়ার্ড কোনগুলো আমরা জানি, হোয়াট, হোয়েন, হাউ, এগুলো সমস্ত কিছু ওয়ার্ড বা দ্যাট দ্বারা শুরু হওয়া ক্লজটি ক্লজটির পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকলে, অ্যান্টিসিডেন্ট কি বলছি উদাহরণ দিয়ে ক্লিয়ার করব, CEDENT, অ্যান্টিসিডেন্ট থাকলে উক্ত ক্লজটি মানে ওই ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ হবে। অ্যান্টিসিডেন্ট কি বলছি চিন্তা নেই। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ এর ব্যবহার দু রকম ভাবে আমরা দেখতে পাবো। এ দিয়ে লিখবো নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে, পোস্ট মানে পরে, পোস্ট মডিফায়ার এফ মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ। কিরকম দেখি, I lost my cell phone which was expensive. আমি আমার মোবাইলটা হারিয়েছিলাম যেটা ছিল দামি। তাহলে এখানে আমরা বুঝতেই পাচ্ছি, দেখো আই লস্ট মাই সেল ফোন, এটা তো মেন ক্লজ, হুইচ থেকে শুরু যেটা সেটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা আগের দিন বলেছি। এবার এই সাবঅর্ডিনেট ক্লজের
ভাগ রয়েছে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এটা কি ক্লজ হবে সেটা আমরা নির্ণয় করব। কি করে নির্ণয় করব? এটা অ্যাডজেক্টিভ ক্লজ বোঝার উপায় বললাম কি, একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই যে লিঙ্কার গুলো যেগুলো থাকবে, হুইচ বা ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো, আর তার সাথে একটা কি হবে বলেছি, দ্যাট। দ্যাটটা তো ডাব্লিউএইচ নয়, এই যে দ্যাট অথবা কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড, এরাই হচ্ছে লিঙ্কার হিসেবে এখানে কাজ করবে। তো তারা যখন যার পাশে বসবে, দেখো হুইচটা কার পাশে বসেছে, সেলফোন, সেলফোনের পাশে বসেছে, তো তার পাশে বসে তাকেই যখন বর্ণনা করবে তখন আমরা বলবো, এটাকে বলবো অ্যান্টিসিডেন্ট। এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। যখন ডাব্লিউএইচ ওয়ার্ড বা দ্যাট এরা যার পরে বসবে দিয়ে সেইটাকে বর্ণনা করবে, ঠিক আছে, তাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। তো অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকবেই। কোথায় থাকবে? এই হুইচ, হোয়েন, হোয়াট, এই যেগুলো থাকবে, আর দ্যাট এদের ঠিক আগে। বোঝা গেল? তাহলে আমি হারিয়েছিলাম সেলফোন, যেটা ছিল দামি, তো এখানে যেটা বলতে কে, এখানে যেটা, যেটা বলতে এই সেলফোনটাকেই বোঝাচ্ছে, একেই বোঝাচ্ছে। তাহলে সেলফোনটা তো নাউন, নাউনের ব্যাপারে বলছে। পুরো এই ব্যাপারটা যেটা ছিল দামি, কোন জিনিসটা, এই যে দামি ব্যাপারটা কার ব্যাপারে বলছে, দামি কে ছিল, এই সেলফোনটা ছিল। তাহলে এই পুরো নাউনের ব্যাপারে বলছে হুইচ ওয়াজ এক্সপেন্সিভ, এই ক্লজটা। সেই জন্য এর নাম হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে হুইচ থেকে শুরু করে ওয়াজ এক্সপেন্সিভ, এই গোটাটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে আমরা বুঝলাম অ্যাডজেক্টিভ ক্লজে যাকে বর্ণনা করবে সেটা তার ঠিক পাশেই থাকবে। চলো আরো উদাহরণ দিচ্ছি, দেখো। পোস্ট মডিফায়ার কেন বললাম দেখলে? এটা নাউন, সেলফোনটা নাউন, নাউনের পরে বসেছে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে, একে বর্ণনা করছে, মডিফাই করছে, ওই জন্য পোস্ট মডিফায়ার বলা হয়েছে। আরেকটা উদাহরণ দেখো, হি টেলস এ টেল, এই টেল মানে গল্প, আর ওই টেল মানে বলা, তাই না? হি টেলস এ টেল দ্যাট সাউন্ডস আনট্রু, মানে যেটা অসত্য, সেটা গল্প বলে সেটা অসত্য। তাহলে তোমার তো জানা হয়ে গেছে যে দ্যাট থেকে শুরু এইখানটায়। এবার অনেকে ভাবে দ্যাট দিয়ে শুরু মানে নাউন ক্লজ, না, ওরকম করে মানে চিন্তা ভাবনা করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে তুমি দেখবে দ্যাটের আগে যে আছে তাকে বর্ণনা করছে কিনা, এই দ্যাটটা, এই দ্যাটটা কনজাংশন কি করছে, একে বর্ণনা করছে কিনা দেখো। তাহলে সে একটা গল্প বলে যেটা অসত্য, তাহলে যেটা অসত্য বলতে কোনটা অসত্য, কার কথা বলা হচ্ছে, এই গল্পটার কথা বলা হচ্ছে। তাহলে ওর পাশে বসে এই পুরো ক্লজটা এই টেলকে বর্ণনা করছে। টেলটা কি নাউন, নাউনের ব্যাপারে বলছে যে যেটা অসত্য, তো নাউনের ব্যাপারে যে বলে সে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। যেহেতু এটা একের বেশি ওয়ার্ড রয়েছে এবং এর মধ্যে ভার্ব রয়েছে, তাই এর নাম তখন দিয়ে দেবো কি, ক্লজ, তাই এর নাম হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই দিয়ে হয়ে গেল। এবার আরেকটা আছে, নাউনের পোস্ট মডিফায়ার হলো। এবার হবে আরেকটা হচ্ছে তোমার কি জানো, সাবজেক্টের পোস্ট মডিফায়ার। এটা একদম এ দিয়েছিলাম, আচ্ছা বি দিয়ে করছি এবার। সাবজেক্টের পোস্ট মডিফায়ার, সাবজেক্টের পরে বসে তাকে মডিফাই করবে হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো উদাহরণ দিই, দ্য টাইম হোয়েন দ্য গেম স্টার্টস is not fixed. এই বাক্যে কটা ক্লজ আছে বলো তো, কটা ক্লজ আছে বলো দেখি এই বাক্যে।
স্যার দুটো দুটো ক্লজ আছে, কারণ দুটো ভার্ব আছে, মেন ভার্ব। দেখো স্টার্টস একটা ভার্ব, ইজ একটা ভার্ব, কিন্তু এইটা কিন্তু হ্যাঁ একটু কিন্তু সাজানো নেই, সাজাতে হবে। মেন ক্লজ কোনটা? মেন ক্লজ বের করতে গেলে তোমাকে এটাকে আবার সাজিয়ে নিতে হবে। কি রকম করে সাজাতে হবে? এই যে ইজ, এই ভার্বটা কার? দা টাইম এর ভার্ব। তাহলে এইটা মেন ক্লজ হচ্ছে এইটা, দা টাইম ইজ নট ফিক্সড, এটা হচ্ছে মেন ক্লজ। আর সাবঅর্ডিনেট যেটা বলছিলাম, সাবঅর্ডিনেট এটা কোনটা? এটা হচ্ছে হোয়েন দ্য গেম স্টার্টস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট। ঠিক আছে, এগুলো সাজিয়ে নিতে হবে। যখন এই ধরনের ক্লজ 7, 8, 9 বইয়ে রয়েছে দেখবা, পড়াবে, তখন তাকে সাজিয়ে নিতে হবে আর কি। মানে এখানে একবারে ডাইরেক্ট তলায় দাগ দিয়ে মেন ক্লজ পড়া যাচ্ছে না। তাহলে হোয়েন দ্য গেম স্টার্টস এইটুকু বুঝে গেছি, এইটুকু হচ্ছে তোমার সাবঅর্ডিনেট। এবার এইটা তোমার সাবঅর্ডিনেটের মধ্যে নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব আমাদের দেখতে হবে। তাহলে হোয়েন দ্য গেম স্টার্টস, এই হোয়েন কথাটা, হোয়েন দ্য গেম স্টার্টস, এই যে গেম শুরু হওয়ার এই যে সময়টার কথা বলছে, মানে এই সময়টা, মানে এই টাইমটাকে ঘুরে এইখানে আবার হোয়েন দিয়ে বর্ণনা করা হচ্ছে। তাহলে এইখানে দা টাইমটা কি? সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টের ব্যাপারেই তো বলছে। হোয়েন দ্য গেম স্টার্টস মানে কি? গেমটা যখন শুরু হবে। তো গেমটা যখন শুরু হবে মানে তো সময়ের কথা বলছে। তো সময় তো এই সময়টা, দা টাইমটা। তাহলে এখানে দেখো দা টাইমের ব্যাপারে বলা হচ্ছে এই ক্লজে। আর দা টাইম এই ক্লজে কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। আর সাবজেক্ট মানে কি? নাউন। তাহলে নাউনের ব্যাপারে বলছে পুরো এই ক্লজটা, এই জন্য এই ক্লজটার পুরো নাম হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার হলো? এইভাবেও অ্যাডজেক্টিভ ক্লজ বসে। আর একটা উদাহরণ দিই। The reason why I have failed is clear to all. দেখো আমি আলাদা করে বলছি না, এখানে মেন ক্লজ তোমরা ধরে ফেলেছো, দ্য রিজন ইজ ক্লিয়ার টু অলটা মেন ক্লজ, আর এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব আমরা এবার বের করব। তো দেখো হোয়াই আই হ্যাভ ফেল, কেন আমি ফেল হয়েছি, তো এটাই তো রিজন, এটা তো রিজনের কথা বলছে। তাহলে দ্য রিজন তো একবার লিখেছি, তাহলে এটা কি? সাবজেক্ট। সাবজেক্ট মানে সেটা কি? নাউন বা প্রোনাউন হয়, এখানে নাউন এটা। তো নাউন এই রিজনের ব্যাপারেই বলছে যে কেন আমি ফেল হয়েছি। তো এই নাউনের ব্যাপারে যে বলে সে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। অ্যাডজেক্টিভ ক্লজে আর একটা যে জায়গায় কনফিউশন তৈরি হয় সেটা আমি বলে দিচ্ছি তোমাদের, যে দ্যাট কে নিয়ে। এখন একটু আগে বলছিলাম, আমি একবার করেও দিচ্ছি, যেহেতু সব ডিটেলে করছি যখন সব করে দিই। দ্যাট কে নিয়ে সমস্যা হয়, কারণ দ্যাট নাউন ক্লজেও বসে আবার অ্যাডজেক্টিভ ক্লজেও বসে। তাহলে দ্যাট, দ্যাট ক্লজ আমি নাম দিয়ে দিলাম, দ্যাট দিয়ে শুরু বলে দ্যাট ক্লজ বললাম। কখন নাউন হবে আর কখন অ্যাডজেক্টিভ হবে যদিও বলে দিয়েছি ডিটেলে, একটা করে উদাহরণ দিয়ে দিই দ্যাট নাউন হিসাবে আর অ্যাডজেক্টিভ হিসেবে। ধরো the tasks that you have done, the tasks that you have done is easy, সোজা। আরেকটা বলছে the fact that you have done is fake। ঠিক আছে, এটা টাস্ক করে দিয়েছি, টাস্ক হবে। লাস্টটা কি লিখলেন স্যার? ডান Fake, হিজ fake, নকল, FAKE। দেখো বলছে the task that you have done, যে টাস্কটা তুমি করেছো সেটা হচ্ছে ইজি। তাহলে এই যে দ্যাট, এই যে দ্যাট থেকে পুরোটা সাবঅর্ডিনেট,
এবার এটা নাউন না অ্যাডজেক্টিভ সেটা আমরা দেখবো, নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ। তাই দ্যাটটা কার কথা বলছে? এই টাস্কের কথা বলছে, যে টাস্কটা আমি করেছি ওটা ইজি। তাই দ্যাট বলতে কার কথা বলছে? এই টাস্কটাকে বর্ণনা করছে, ঠিক আছে? তাহলে এটা কি নাউন, নাউনের ব্যাপারে যে বলছে যে ক্লজটা সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। তার মানে এখানে দ্যাট দিয়ে শুরু হলো এবং এটা কি হলো? অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু পরেরটাই দেখো, পরেরটা লক্ষ্য করলে বুঝতে পারবে, দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ ডান, দ্যাট বলতে যে ফ্যাক্টটা হচ্ছে যে তুমি একটা ভুল কিছু করেছো। দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ ডান ইজ ফেক, যে ফ্যাক্টটা হচ্ছে যে তুমি যেটা করেছো সেটা হচ্ছে নকল। মানে এখানে দ্যাট বলতে এই ফ্যাক্টটার কথা বলা হচ্ছে না, দ্যাট বলতে ফ্যাক্টটা নয়, ফ্যাক্ট হচ্ছে অন্য কোনো একটা কিছু ব্যাপার। তার মানে এখানে দ্যাটটা ফ্যাক্টের ব্যাপারে বলছে না, এই গোটাটাই হয়ে গেল তোমার নাউন ক্লজ। আরো একটা বোঝার উপায় শোনো, যদি এটা দিয়ে বুঝতে অসুবিধা হয় কিভাবে বুঝবো? স্যার এটা একবার বলুন না। হ্যাঁ হ্যাঁ বলছি, চলো এটা এটা আমি ট্রিক লিখে দিই। অ্যাকচুয়ালি এটা এটা লেখা হয়, এটা অরিজিনাল ভার্সন হচ্ছে এইটা, মানে যেটা আমি এইদিকে নিচে করছি, হ্যাঁ পরের স্লাইডে করছি। এটা অরিজিনাল ভার্সন হচ্ছে এইটা, দ্য ফ্যাক্ট ও দাঁড়াও, দেখো কেউ কি এটা এটা মানে দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ ডান, যে ফ্যাক্টটা তুমি করেছো, ফ্যাক্ট মানে তো কোনো কোনো একটা কি বলবো, কোনো জিনিস, এখানে যেমন টাস্কটা একটা জিনিস করার মতো। তো ফ্যাক্ট আবার কেউ কিছু করে, ফ্যাক্ট বলে কিছু হয়? হয় না। তাহলে এটাকে ন্যাট বর্ণনা করতে পারেই না। দ্য ফ্যাক্ট মানে একটা ব্যাপার, এটা এমনি বোঝানোর জন্য বলা হয় যে ফ্যাক্টটা হচ্ছে এরকম। তো ফ্যাক্ট কেউ করে না, যেমন টাস্ক যেমন কেউ করে, তাহলে দ্যাট দিয়ে টাস্কটাকে বর্ণনা করা যায়, কিন্তু দ্যাট দিয়ে ফ্যাক্টকে বর্ণনা করা যায় না। এরকম করে ভাবতে পারো। বা আরেকটা ট্রিক দেখে শুনে নাও, যে ফ্যাক্ট, বিলিভ, এইটা হচ্ছে আসল ট্রিক, মনে রাখলেই হয়ে যাবে। আইডিয়া, এভিডেন্স, এইগুলোর পরে যদি দ্যাট থাকে, মানে এইগুলো নিয়ে নিজে করা যায় না, মানে এগুলো কোনো জিনিস নয় যে তুমি করবে, হ্যাঁ। তো এদের পর দ্যাট ক্লজ থাকলে, এদের পর কথাটা লিখে দিই, নাহলে আবার দ্যাট লিখলে ভুল হয়ে যাবে। এদের পর দ্যাট ক্লজ থাকলে সেটা নাউন হবে, নাউন ক্লজে কাজ করবে। এদের পর দ্যাট ক্লজ থাকলে সেটি নাউনের কাজ করবে, নাউন ক্লজের কাজ করবে। ক্লিয়ার হলো? সব থেকে বেস্ট হচ্ছে এই ট্রিকটা মনে রাখার, বাংলা করতে গেলে প্রবলেম হবে। অ্যাকচুয়ালি ওর অরিজিনাল ভার্সনটা এটা এইরকম, হ্যাঁ, অরিজিনাল ভার্সনটা ওই উদাহরণটা এটা এরকম, যে ইট ইজ ক্লিয়ার দ্যাট, ইট ইজ ফেক দ্যাট, ফেক বলেছিলাম তো, হ্যাঁ, ইট ইজ ফেক দ্যাট ইউ হ্যাভ ডান ইট, এটা ভুল যে তুমি এটা করেছো, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল ভার্সন আর কি, যেটা দিয়েছিলাম, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয়েছিল। দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ ডান ইজ ফেক, এটার অরিজিনাল ব্যাপারটা হচ্ছে ইট ইজ ফেক, এটা ভুল যে তুমি এটা করেছো, এরকম আর কি। বাদ দাও এই সব ফ্যাক্ট ফেক ফেক বাদ দাও, এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা ফ্যাক্ট ছিল না, ফেক নয়, এটা বাদ দাও, এটাকে ধরো না, তাহলে আবার গোলমাল পেকে যাবে, মানে করতে গেলে গোলমাল পেকে যাবে। ফেক ওইসব ধরতে গিয়ে ভুল হয়ে যাবে। সব থেকে ইজি উপায় শোনো, যে যখনই দেখবা, এইখানে চাপ নিয়ে লাভ নেই, পরীক্ষায় এত আসে না এখান থেকে, যখনই দেখবা ফ্যাক্ট, বিলিভ, আইডিয়া আর এভিডেন্স, এদের পর কোনো দ্যাট ক্লজ আছে, তখন কনফিউশন সৃষ্টি হয়। ওই জন্য এদের পর দ্যাট ক্লজ দেখলে কনফিউশনের দরকার নেই, তুমি লিখে দেবা নাউন ক্লজ। আর একটা ব্যাখ্যা যেটা বললাম তোমাকে, যে ফ্যাক্ট বলে কিছু করা হয় না, ওয়ার্ডগুলোই হ্যাঁ, যেমন থাকবে, হ্যাঁ এগুলোই থাকবে, এগুলোই থাকবে, এই ওয়ার্ডগুলো থাকবে, ফ্যাক্ট, হ্যাঁ বিলিভ হ্যাঁ এগুলোই থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন আই বিলিভ দ্যাট, একবার দেখে নাও, আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, ঠিক আছে? তো এই দেখো বিলিভ আছে, বিলিভের পর এটা কি? দ্যাট ক্লজ। তো তুমি চোখ বন্ধ করে লিখে দেবা এটা হচ্ছে নাউন ক্লজ। তাছাড়াও দেখো, তুমি একে প্রশ্ন করো, কি বিশ্বাস করি? যে সে অনেস্ট, এই ব্যাপারটাকে বিশ্বাস করি। তো কি দিয়ে প্রশ্ন করলে কি বের হয়? অবজেক্ট। আর অবজেক্ট একমাত্র কে হতে পারে? নাউনই হতে পারে, নাউন বা প্রোনাউন। তো এখানে নাউন, তাহলে এটা হয়ে গেল কি নাউন ক্লজ।
এরকম করে ভাবতে পারো। ক্লিয়ার? এটাকে নিয়ে আর সময় নষ্ট করবো না। এবার চলে আসছি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজের অনেকগুলো পার্ট আছে, একটা একটা করে উদাহরণ দেবো। ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমেই যেটা টাইম রিলেটেড অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ আচ্ছা অ্যাডভার্ব ক্লজ কাকে বলে এটা কি ডেফিনিশন লিখবো? ওই যেই ক্লজে সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্বের কাজ করবে তাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। লিখে দিচ্ছি যে সাবঅর্ডিনেট ক্লজটি বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করে অর্থাৎ স্থান অ্যাডভার্ব অফ প্লেস বলি যেটাকে, কাল অ্যাডভার্ব টাইম, কারণ অ্যাডভার্ব অফ রিজন, তারপরে উদ্দেশ্য, ধরন, ফলাফল, অনেকগুলো হয় বললাম। উদ্দেশ্য, কিছু উদ্দেশ্য বোঝাবে, হ্যাঁ, কোনো কিছু কিভাবে করা হচ্ছে মানে ধরন, তারপরে ফলাফল ইত্যাদি প্রকাশ করে। তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। এটা লিখে নেবে এখানে। চলো একটা একটা করে উদাহরণ দেখি। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, হ্যাঁ, এইভাবে উদাহরণ দেখবো। তো চলো, তাহলে খুব ইজি। এ পার্ট, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। দেখো যেমন একটা উদাহরণ দেখো, ডোন্ট ডিস্টার্ব মি। তুমি দুটো ক্লজ শিখে গেলে, নাউন অ্যাডজেক্টিভ, তো অ্যাডভার্বিয়াল আলাদা করে শেখার কোনো প্রয়োজনও হবে না, কারণ ওই দুটো ক্লজ না হলে শিওর অ্যাডভার্বিয়াল ক্লজই হবে। তো ডোন্ট ডিস্টার্ব মি হোয়েন আই অ্যাম বিজি উইথ মাই ওয়ার্ক। দেখো ডোন্ট ডিস্টার্ব মি একটা ক্লজ, হোয়েন থেকে শুরু মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার এটার মধ্যে এটা অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ আমরা বের করব। তো আমাকে ডিস্টার্ব করো না, কখন ডিস্টার্ব করবো না? যখন আমি, দেখো অটোমেটিক প্রশ্ন চলে আসছে কখন, কখন দিয়ে প্রশ্ন করলে কি হয়, টাইম বেরিয়ে আসে। তার মানে এটা এটা কোনো এই মি কে যে হোয়েন দিয়ে শুরু আছে, এর আগে মি আছে, একে বর্ণনা করছে না, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ নয়, বাদ চলে গেল। 2 নম্বর করছে কখন ডিস্টার্ব করবো না, যখন আমি কাজে ব্যস্ত। তো ভার্বকে আমরা যখন হোয়েন দিয়ে প্রশ্ন করি, কোনো ভার্বকে যখন আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করি, তখন যে উত্তরটা পাই তখন সেটা কি হয় গো, অ্যাডভার্ব হয়। তাহলে এটা হোয়েন দিয়ে টাইম বের হয়, তাই একে বলবো অ্যাডভার্ব অফ টাইম। তার মানে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। ঠিক আছে, লিখে নেবে। বি দিয়ে লিখছি, ইজি আছে এগুলো। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। অ্যাডভার্ব ক্লজও বলে, এটা নিয়ে চাপের কিছু নেই। উদাহরণ, প্লেস বোঝাবে, দে ক্যান স্টে হোয়ার দে আর, বা ইউ ক্যান গো হোয়ার হি লিভস। সে যেখানে বাস করে তুমি সেখানে যেতে পারো। হোয়ার দিয়ে শুরু, এটা হচ্ছে সাবঅর্ডিনেট। এবার কোথায় যেতে পারো তুমি, যেখানে সে বাস করছে। কোথায় দিয়ে প্রশ্ন করলে, এই ভার্বকে তুমি যখন প্রশ্ন করবা কোথায় হোয়ার দিয়ে, তো ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তরটা যেটা পাবা সেটা অ্যাডভার্বে আসবে। তার মানে এটা প্লেসের কথা বলছে, তাই অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেল। ক্লিয়ার? তো এটার নাম হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। ইজি আছে। আর একবার চেক করে নাও, হোয়ার দিয়ে তো গো কে, এই যে গোটা আছে, এই গোটাকে কি হয়ে হোয়ারটা বর্ণনা করছে? কখনোই না। কোথায় যেতে পারো, যেখানে সে বাস করে। তো কোথায় দিয়ে প্রশ্ন করলে
উত্তরটা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। ক্লিয়ার? সি দিয়ে লিখছি এবার। এগুলো সোজা আছে, এখানে এটাকে নিয়ে অত ভাবার কোনো কারণ নেই, ইজিলি বেরিয়ে যাবে এগুলো। অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস হলো, এবার তোমার দুটো হলো তো, হ্যাঁ পারপাস দি, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, উদ্দেশ্য বোঝাবে। এটা উদাহরণ যেমন পারপাস, হ্যাঁ উই রিড, আমরা পড়ি, দ্যাট উই মে লার্ন, দেখো এখানেও দ্যাট এসছে, তো দ্যাট মানে নাউন ক্লজ, এটা মাথা থেকে বের করে দেবে। উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি, কেন পড়ি, আমাদের উদ্দেশ্য কি, যাতে আমরা শিখতে পারি। আরেকটা দেখো, এটা নাউন ক্লজ নয়, তার প্রমাণ কি করে পাবো? রিড কে প্রশ্ন করো না কি দিয়ে, কি পড়ি, এটা কি কোনো উত্তর দিচ্ছে? দিচ্ছে না, তার মানে এটা নাউন নয়, এটা নাউন ক্লজ নয়। ঠিক আছে, আচ্ছা এটা অ্যাডজেক্টিভ ক্লজ কিনা চেক করে নাও। এই যে রিড কে বর্ণনা করছে কি, এই দ্যাট বলতে রিড কে বোঝাচ্ছে না, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজও নয়, তার মানে এটা হচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝালে তাকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। ঠিক আছে, ডি তে চলে যাচ্ছে এবার। স্যার এটা একবার বলবেন পারপাসটা? পারপাসটা কি বলবো, লাইনটা পড়লে বুঝতে পারবে যে এটা উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা। আচ্ছা যদি তাতেও যদি লাইনটা পড়ে যদি বাংলা না করতে পারো, তাহলে তুমি চেক করো নাউন ক্লজ কিনা অ্যাডজেক্টিভ ক্লজ কিনা, যদি দুটো না হয় তাহলে অ্যাডভার্ব ক্লজ। তুমি নাউন ক্লজ কিনা কি করে চেক করবে, ভার্বকে অবজেক্টে দেখো, ভার্বের পাশে বসে আছে, তার মানে অবজেক্টের পজিশনে বসে আছে। এবার এটা আদৌ অবজেক্ট না, তুমি কি করবে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবে, আর যদি অবজেক্ট পাও তাহলে সে নাউন, অবজেক্ট মানে নাউন হবে, তাহলে নাউন ক্লজ হবে, তাহলে একে প্রশ্ন করে দেখো অবজেক্ট পাবে না। কি পড়ি, আমরা কি পড়ি, এখানে আমি কি পড়ি দিয়ে কিছু দিয়েছি, দিইনি, তার মানে এটা নাউন ক্লজ নয়। কি দিয়ে প্রশ্ন করেই তো অবজেক্ট পাবো, এবং অবজেক্ট মানেই তো নাউন, না নাউন মানে তখন নাউন ক্লজ হতো, হলো? তাহলে এটা হলো না। অ্যাডজেক্টিভ ক্লজ কিনা কি করে চেক করবো, অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি, এই দ্যাট বা ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর যার পাশে বসবে তাকে বর্ণনা করবে। রিডের পাশে বসেছে, রিডকে বর্ণনা করছে, দ্যাট মানে এই রিডকে বলছি আমি, তা তো নয়, তার মানে এটা কি অ্যাডভার্ব ক্লজ। এবার যেহেতু এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি, এটা আমাদের উদ্দেশ্য, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। ডি নম্বর অপশন এবার, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস হলো, এবার রিজন দেবো, বেশ রিজন দিই, কারণ বোঝাবে। একটা উদাহরণ দেখো, আই ডু ইট বিকজ আই লাইক ইট, সোজা উদাহরণ একদম, আই ডু ইট বিকজ আই লাইক ইট। তাহলে এখানে দেখো, কারণ বিকজ দিয়ে তো এমনিতে কারণই বোঝায়, তাই না? বিকজ থেকে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবার এটা অ্যাডভার্ব কিনা চেক করব, কি করে চেক করব, আমি এটা করি কারণ আমি এটাকে পছন্দ করি, তো আমার তো কারণ বোঝালে, কেন করি, ভার্বকে হোয়াই দিয়ে যখন প্রশ্ন করব তখন যে উত্তরটা পাবো সে অ্যাডভার্বই হয়, অন্য কিছু হয় না। যেহেতু এটা কারণ বোঝাচ্ছে, তাই এর নাম হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। এই তো ব্যাপার, আমরা তো ভার্বের চ্যাপ্টার, অ্যাডভার্বের চ্যাপ্টার বহুবার বলেছি, ভার্বকে কি করি, হোয়াই দিয়ে প্রশ্ন করলে, হোয়েন দিয়ে প্রশ্ন করলে, হাউ দিয়ে প্রশ্ন করলে, হোয়ার দিয়ে প্রশ্ন করলে, আর একটা হচ্ছে হাউ অফেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলো পাবো সেই উত্তরগুলোকে বলা হয়, হ্যাঁ এই প্রশ্নটা অবশ্য অ্যাকশন ভার্বকে করবে তবেই পাবে, দেখবা অ্যাকশন ভার্বকে করলে যে উত্তরগুলো পাবো সেগুলো সব অ্যাডভার্ব। তো এখানে দেখো অ্যাকশন ভার্ব ডু কে প্রশ্ন করছি, কেন আমি এটা করি, কারণ আমি এটা পছন্দ করি, তাহলে এই উত্তরটা পাচ্ছি, কেন উত্তর পাচ্ছি, হোয়ার উত্তর পেলে সেটা অ্যাডভার্ব, এটা যেহেতু কারণ বোঝাচ্ছে তাই অ্যাডভার্ব অফ রিজন। পরেরটা লিখছি ই দিয়ে, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন হলো না, এবার কন্ডিশন, শর্ত বোঝায়। দেখো শর্ত বোঝাবে এরকম একটা উদাহরণ দাও, ইফ ইউ আর অনেস্ট, যদি তুমি সৎ হও,
তাহলে কি হবে? ইউ ক্যান ট্রাই টু গেট ইট, ইউ ক্যান ট্রাই, তুমি চেষ্টা করতে পারো, টু গেট ইট, এটাকে পেতে, এটা পাওয়ার চেষ্টা করতে পারো। কখন সেটা? যদি তুমি সৎ হও, তাহলে এটা একটা শর্ত বোঝাচ্ছে না, ইজিলি এটা বেরিয়ে যাচ্ছে, এটা শর্ত দিচ্ছে। শর্ত দিচ্ছে মানেই হচ্ছে কি, শর্ত মানেই অ্যাডভার্ব, আর এটা শর্ত ইংরেজি কন্ডিশন, তাই অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। ক্লিয়ার? এগুলো বিশাল কিছু বলার আমার নেই, তাই জলদি জলদি বলছি। এফ অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন হলো রেজাল্ট। রেজাল্ট কিরকম উদাহরণ দেবো? কন্ডিশন মানে আচ্ছা, রেজাল্টের উদাহরণ দিই। He mentioned a small amount, এই করো, ও it is such a good book, এটা এমন একটা ভালো বই যে that I want to read, আমি পড়তে চাই। তাহলে ভালো বই, এটা ভালো বই, এই জন্য এর রেজাল্ট কি, এর ফল কি? এর ফল হচ্ছে আমি এটাকে পড়তে চাইছি। ঠিক আছে? এটা ভালো বই হওয়ার জন্যই এটা আমি কি করতে চাইছি, পড়তে চাইছি। তো এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। এটা এগুলো আসে না পরীক্ষায়, অতটা আসে না, এবার যেহেতু গোটাটাই পড়ছি, ইয়ে করছি চ্যাপ্টারটা, তাই আমি এগুলো একটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। অ্যাডজেক্টিভ আর নাউন থেকে প্রশ্ন হয়ে যেতে হবে। জি, অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, হ্যাঁ ম্যানারটা করে দিই। ম্যানার কিভাবে করছি, হাউ দিয়ে প্রশ্ন করলে ম্যানার আসে। যেমন হি ইজ স্লিপিং লাইক এ টায়ার্ড পারসন, আচ্ছা এটা তো এ হবে না। ইউ টক জাস্ট অ্যাজ, জাস্ট অ্যাজ মাই, জাস্ট লাইক করো, জাস্ট লাইক মাই ফাদার ডাজ, তুমি কথা বলো ঠিক আমার বাবা যেমন বলে। তাহলে দেখো একে প্রশ্ন করো টককে, যে কেমন ভাবে সে কথা বলছে, লাইক মাই ফাদার ডাজ, যেমন আমার বাবা বলেন। তো এটা হাউ এর প্রশ্নের উত্তর দিচ্ছে, আর হাউ দিয়ে ম্যানার বোঝায়, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। আর এটা দেখো অ্যাডভার্ব ক্লজ অফ ডিগ্রি, লাস্ট। মাত্রা বোঝাবে, কোনো মাত্রা, কতটা মাত্রায় কিছু হচ্ছে এরকম আর কি। দ্য বয় ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য গার্ল ইজ, অ্যাজ দ্য গার্ল ইজ, এটা হচ্ছে তোমার দেখো মাত্রা বোঝাচ্ছে, ছেলেটা ততটাই জ্ঞানী যতটা মেয়েটা। তাহলে এখানে একটা মাত্রা বোঝাচ্ছে যে মেয়েটা, এখানে অ্যাজটা লিঙ্কার, লিঙ্কার থেকে শুরু যেটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার যেহেতু এটা মাত্রা বোঝাচ্ছে কতটা জ্ঞানী, ছেলেটার মতোই জ্ঞানী, তো একটা ডিগ্রি মাত্রা বোঝাচ্ছে, ওই জন্য এটা হয়ে গেল তোমার অ্যাডভার্ব ক্লজ অফ ডিগ্রি। বাস এটা আর আগাবো না, এইচ পর্যন্তই থাক, এই নিয়ে বাড়ালে বাড়ানো যাবে, এই পরীক্ষায় এই জায়গাটা আসবে না, নাউন আর অ্যাডজেক্টিভটা আসবে। এবার একটা জিনিস বাকি রয়েছে আমাদের, আদার ক্লজের যে ভাগ করেছিলাম কোঅর্ডিনেট ক্লজটা, কোঅর্ডিনেটটা পড়ালে হয়ে যাবে, ক্লজ শেষ। তো চলো কোঅর্ডিনেট পড়ি।
কোঅর্ডিনেট ক্লজ বলে হেডিং করি। বুঝতে পারছো তো কোন জায়গাটা বলছি? আমরা ক্লজকে ভাগ করেছিলাম মেন আর সাবঅর্ডিনেট, এই আদার, মেন ক্লজ আদার ক্লজ। আদার ক্লজকে আবার দুভাগে ভাগ, একটা সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট। এতক্ষণ আমরা পড়ছিলাম সাবঅর্ডিনেট ক্লজ, মেন ক্লজ পড়া হয়ে গেছে আমাদের আগের দিনই। এখন একটু পড়বো কি কোঅর্ডিনেট ক্লজ, তাহলে কিন্তু চ্যাপ্টার শেষ। কোঅর্ডিনেট থেকে প্রশ্ন আসবে না অতটা, একটু বলার আছে, শুনে নাও। কোঅর্ডিনেট নাম শুনে বুঝতে পারছো। কনজাংশন চ্যাপ্টারটা তোমাদের বাকি আছে, আমার মাথায় আছে। কনজাংশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, আর টুকটাক আছে ছোটখাটো, শেষ হয়ে যাবে। তো কোঅর্ডিনেট ক্লজ কি শোনো, বলছে দুটি প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজকে আমরা বলি মেন ক্লজ, দুটি প্রিন্সিপাল বা মেন ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন চ্যাপ্টারে পড়বো কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে। আপাতত কি কি শোনো, অ্যান্ড, বাট, অর, এই তিনটাকে মনে রাখলেই হবে আপাতত, দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। চলো উল্টে গেল। ভালো উদাহরণ দিতে হবে। দেখো কি বলছিলাম আমি, যখন প্রিন্সিপাল বা মেন ক্লজ, দুটো প্রিন্সিপাল বা মেন ক্লজ, এই দেখো একটা ক্লজ, এই দেখো একটা ক্লজ, ঠিক আছে? কি ক্লজ হতে হবে? একটা মেন বা প্রিন্সিপাল ক্লজ হতে হবে, ঠিক আছে? মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এইখানটায় তোমার কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, অ্যান্ড, বাট বা অর। তখন আমাদের মানে প্রিন্সিপাল ক্লজ কি করে, আমরা প্রথম ক্লাসে কি জেনেছি, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। তুমি ইজিলি ধরতে পারবে, যখন তুমি কনজাংশন থেকে ছাড়িয়ে নেবে, এদিকের যে ক্লজটা পেলে, এদিকে ক্লজটা পেলে, এরা দুজনই স্বাধীনভাবে অর্থটাকে প্রকাশ করতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র এদের জয়েন করে দেওয়া হয় আঠা লাগানোর মতো কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে। তো তখন এই গোটাটার নাম হয়ে যাবে, এইখান থেকে পুরো এইখানটার নাম হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। মানে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এখানেও প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে কোঅর্ডিনেট ক্লজে সাবঅর্ডিনেট ক্লজ আসবে না। চলো উদাহরণ দেখি। The student studied a lot but failed in last step, failed in last step। এবার একটা কথা তোমাদের বলে দিই, যখন এখানে বাট, অ্যান্ড, অর এসব থাকবে, যদি সাবজেক্ট এই ক্লজটা, মানে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এই দিকেরটা একটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এই দুটোই প্রিন্সিপাল ক্লজ, এইখান থেকে এইখান থেকে আর এখান থেকে এটা, বাটটা হচ্ছে কি কনজাংশন। তাহলে এই দিকে ক্লজের সাবজেক্ট কই, ফেলড ইন লাস্ট স্টেপ হয়ে গেল, যে এইদিকে ক্লজের সাবজেক্ট কিন্তু তোমার আন্ডারস্টুড এখানে আছে, বুঝে নিতে হবে। এখানে ফেল কে হয়ে, আচ্ছা কে পড়াশোনা করেছে, এই দেখো দা স্টুডেন্ট, এই সাবজেক্ট, এটা সাবজেক্ট। কে ফেল হয়েছে, এই স্টুডেন্টের কথাই বলা হচ্ছে, মানে এখানে ধরে নাও এখানে দা স্টুডেন্ট কথাটা আছে, কারণ একই সাবজেক্ট দুই দিকে
রাখবে না বা থাকে না, অ্যান্ড দিয়ে হতে পারে, আমি অ্যান্ড দিয়েও দেখাবো। বুঝতে পেরেছো? মানে কমন নিয়ে নেওয়ার মতো ব্যাপার, কমন নিয়ে নিবে, অর্থাৎ এটা আন্ডারস্টুড বুঝে নিতে হবে। এখানে তুমি যদি বারটাকে তুলে দাও, এটাকে ভেঙে দাও, দ্য স্টুডেন্ট ফেল ইন লাস্ট স্টেপ, দ্য স্টুডেন্ট ফেল ইন লাস্ট স্টেপ, এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আবার দ্য স্টুডেন্ট স্টাডিড এ লট, এটাও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে, এটা প্রিন্সিপাল ক্লজ। শুধু এরা কি করেছিলাম, এই দুটোকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছিলাম, মানে কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে। তাহলে এটা কি হয়ে গেল, গোটাটাই দুটো প্রিন্সিপাল ক্লজ মাঝে যখন কনজাংশন থাকবে তখন এই গোটাটার নাম হয়ে যাবে কি, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ নিয়ে পরীক্ষায় আসে না, পরীক্ষায় যে জায়গায় ক্লজ বেশি সব থেকে রয়েছে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ, এই দুটো জায়গায় পরীক্ষায় আসে, মানে এ করতে দেয়, আইডেন্টিফাই করতে দেয়, কিংবা প্রথম ক্লাসে যে এরর কারেকশন কোথায় দিতে পারে বলেছিলাম সেই জায়গাটা একটু পড়ে নেবা, তাহলেই হবে। আর একটা উদাহরণ দেখো, কোথায় গেল, হ্যাঁ, গো অ্যাহেড, এগিয়ে যাও, আর ফেস এ নিউ প্রবলেম, অথবা নতুন সমস্যাকে ফেস করো। তো এখানে তো সাবজেক্ট নেই, দেখো এটা কি বাক্য, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, ভি1 দিয়ে শুরু। আর আমি কি বলি তোমাদের, এই পরের দিন সেন্টেন্স চ্যাপ্টারে ঢুকবো দেখবা, হ্যাঁ তোমরা ভাবো সেন্টেন্স মানে শুধু বলে দেবো একে বলে ওকে বলে, অনেক কিছু সেন্টেন্সের জানার রয়েছে, পরের দিন সেন্টেন্স হবে। এই টুকটাক বেসিক জিনিসগুলো না জানলে করা যাবে না, ওই জন্য আমি ক্লজ সেন্টেন্স এগুলোকে শেষ করছি। তারপর কন্ডিশনাল আছে, তারপরে তোমার সাবজেক্ট এগ্রিমেন্ট আছে। তো যেটা বলছিলাম, এই যে গো, এটা ভি1 দিয়ে শুরু, ফেস এটাও ভি1 দিয়ে শুরু, এখানে সাবজেক্ট আছে কিন্তু আন্ডারস্টুড। ইম্পারেটিভ সেন্টেন্সে কি বলেছিলাম, নারেশন করার সময়, ভয়েস করার সময়, ওপেন দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে ইউ এটা আছে, ইউ কথাটা আছে কিন্তু হিডেন, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিডেন থাকে, তো এখানে সাবজেক্ট আছে সেটা হিডেন। তো গো অ্যাহেড এটা একটা ক্লজ, ইউ গো অ্যাহেড, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, ইউ গো অ্যাহেড, তুমি এগিয়ে যাও, অথবা কি ইউ ফেস এ প্রবলেম, নিউ প্রবলেম। তাহলে এইটা একটা ক্লজ, স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে অর্থ, এটা একটা ক্লজ স্বাধীনভাবে পারছে, এটাও মেন ক্লজ, এটাও মেন ক্লজ, শুধু মাঝে এদেরকে কি করেছি, অর দিয়ে জয়েন করেছি, এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তার মানে এইখান থেকে এই গোটাটাই কি, কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আর ক্লজ নিয়ে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়।